bird on a tree. দিকে জমির খাজনা জমা দিতে পারেনি, ফলে ভূমি আইন অনুযায়ী পূর্বের বছরের খাজনা বর্তমানে জমা দিতে গেলে তাদের 6.25% হারে সুদ দিতে হতো। কিন্তু আমরা সরকার সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু এটা মানবিক সরকার এবং সবসময় আপনারা জানেন যাদের কৃষি জমি তাদের কাছে আমরা খাজনা নিই না, শস্য বিমা আমরা করে দিই, কৃষক বন্ধুর 5,000 টাকা আমরা দিই, কৃষক মারা গেলে 18 থেকে 60 বছর হলে আমরা 2 লাখ টাকা দিই, আরও অনেক সুযোগ সুবিধা দিই। কিন্তু যারা ধরুন মানে যার কৃষি জমি নয় কিন্তু অন্য জমি বা তাদের ভূমি অন্য ভূমি এবং যারা এই আইনের মধ্যে পড়ে না কিন্তু তাদের খাজনা দিতে পারেনি বেচারা অফিস বন্ধ থাকায়, তাদেরও টাকা পয়সার অভাব হয়েছে, এখন দিতে গেলে তাকে 6.25% হারে সুদ দিতে হবে। এটা গভর্নমেন্টের সিস্টেম। আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের কথাও ভেবে 1426 বঙ্গাব্দের জমির খাজনা জমা দিতে গেলে 2000 জুন পর্যন্ত আমরা টাইমটা বাড়িয়ে দিলাম, কোনো খাজনা সুদ দিতে হবে না। কৃষি জমিরও যেমন আমরা সুদ নিই না, অন্যান্য জমির ব্যাপারেও আমরা বলছি যে আমরা যে সুদটা দিতে হতো, যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন একটা কোভিড হয়েছে, মানুষ দিতে পারেনি, এই সুদটা আগামী জুন মাস পর্যন্ত তাদের ডেটটা এক্সটেনশন করে দেওয়া হয়েছে রিনিউ করবার জন্য, এবং কোনো সুদ দিতে হবে না। বছরের খাজনাটা তারা তো রিনিউ করে, তাই তো? এটা ভাষণটা কি? জমি প্রতি বছর খাজনা দেয়, খাজনাটা রিনিউ করে, জমির খাজনাটা রিনিউ হবে বা টাকাটা দিতে হবে না। এটা জুন পর্যন্ত টাইম দিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা যেটা ঠিক করেছি, এটা হচ্ছে আমাদের বাংলা মোদের গর্ব। এটা দেখতে পাচ্ছেন একটা বই। অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করছিল যে আমরা ঠিকমতো প্রোগ্রাম করতে পারছি না, আমাদের অনুষ্ঠান হচ্ছে না প্যান্ডামিকের জন্য। সুতরাং এসব নানা রকম কমপ্লেন আমাদের কাছে আসছিল বলে আমরা একটা ঠিক করেছি, গভর্নমেন্ট মেলা, এক্সিবিশন, এক্সপো, এমএসএমই, ইনফরমেশন, কালচার, ট্যুরিজম, এই ডিপার্টমেন্টগুলোকে নিয়ে আমরা করব। দুয়ারে দুয়ারে সরকার যেগুলো আছে সেগুলো ছাড়াও আমরা 617টা মেলা এক্সিবিশন করব। এখানে 156 কোটি টাকার বিক্রি হবে এবং 3.64 লক্ষ এমপ্লয়মেন্ট জেনারেট করবে। হাজার হাজার মানুষ জিনিসপত্র কিনবে, আসবে, তাদের জিনিসপত্র বিক্রি হবে। যেমন একদিন আমি শুনছিলাম তাঁতিরা অনেক শাড়ি বুনেছেন, যদিও আমরা 3 বছর গ্যারেন্টি দিয়ে সব তাঁতিদের শাড়ি নিয়ে নিই, কিন্তু তা সত্ত্বেও আরও অনেক বেশি হয়তো তারা তৈরি করেছেন আছে যেটা বিক্রি হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 617টা মেলার মাধ্যমে যে যা বিক্রি করতে চায় তারা করতে পারে এবং 156 কোটি টাকার কেনা বেচা হবে। তার মানে এটা গ্রামে গঞ্জে এটা কিন্তু একটা বড় ব্যাপার এবং 3.64 লাখ এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে যারা এটার মধ্যে থাকবে। এছাড়াও আরেকটা কাজ আমরা করেছি যে আমাদের জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি একটা আছে, যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, স্বামী বিবেকানন্দ শিক্ষার আছে, প্রকল্প আছে জেনারেল কাস্টের জন্য, তপশিলীদের জন্য শিক্ষাশ্রী, আদিবাসীদের জন্য শিক্ষাশ্রী, সংখ্যালঘু ঐক্যশ্রী, ওবিসি ঐক্যশ্রী, তেমনি জেনারেল কাস্টদের জন্য স্বামী বিবেকানন্দ আছে কর্মসূচি। তেমনি আমরা জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি যে 50টা ছিল, 2 বছর 1250 টাকা করে পার মান্থ পেত। এবছর সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তিও 50টা বাড়ানো হলো, তারা 1 বছর 4000 টাকা করে পাবে। অর্থাৎ বিজ্ঞানী মেয়েদের এগিয়ে আসার জন্য আমি আপনাদের বলি, নাসা থেকে ভাষা, সায়েন্টিস্টদের দাম আজকে সবচেয়ে বেশি, রিসার্চ থেকে শুরু করে, ডেটা সায়েন্স থেকে শুরু করে, স্পেস থেকে শুরু করে, সায়েন্স থেকে শুরু করে
আরও বেশি সুবিধে দেওয়ার জন্য জুনিয়র মেধাবৃত্তি, জুনিয়র কন্যা মেধাবৃত্তি যেটা ছিল বৈজ্ঞানিক, জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি 50টা ছিল, আমরা যাদের 2500 টাকা করে দিতাম, এই 1250 টাকা করে দু বছর দিতাম পার মান্থ। তেমনি আমরা সিনিয়র বিজ্ঞানিক কন্যাদের জন্য 50টা বাড়ালাম, এটা আমরা 1 বছর 4000 টাকা করে দেব পার মান্থ। এইগুলো সহ আজকে অনেক কিছুই আলোচনা হয়েছে, বাট আমি মনে করি এতগুলো বাদবাকি যদি কিছু থাকে সেটা আলাপন দেখে নেবে। আছে আর কিছু, বাংলা মোদের গর্ব, এই বইটা আমরা করেছি এই কারণে, এর মধ্যে অনেক লোকপ্রসার শিল্পী, সাংস্কৃতিক কর্মী, তারা কতদিনের মেলায় কত কাজ পাবে না পাবে ডিটেলস প্রেস যদি মনে করে আইএনসিএ ডিপার্টমেন্ট, আমি আলাপনকে বলবো একটা করে সৌম্য ওনাদের দিয়ে দেবে। এটা জেলা ওয়াইজ, দপ্তর ওয়াইজ কোথায় কোনটা হবে, এই যে বললাম এতগুলো মেলা হবে তার ডিটেলস দেওয়া আছে। অর্থাৎ আমাদের গভর্নমেন্ট মনে রাখবেন প্রত্যেকটা কাজ খুব মন দিয়ে ট্রান্সপারেন্সি মেনটেন করে, এবং বাংলা কিন্তু আজকে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর অনেক জায়গায় মডেল হয়ে গেছে। খাদ্যসাথী থেকে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী থেকে সবুজ সাথী, কোথাও কিন্তু আমরা পেছিয়ে নিই, আমরা এগিয়ে আছি। এবং যারা ল অ্যান্ড অর্ডার নিয়ে রোজ গালাগালি দেয় রাজনৈতিক স্বার্থে, তারাও দেখেছেন ইন্ডিয়া টুডে আমাদের নিশ্চয়ই নয়, তারা যে সার্ভে করেছে তাতে ল অ্যান্ড অর্ডার নিয়ে বেঙ্গলকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন। ও আরেকটা আমি ভুলে গেছিলাম, পস্কো কোর্ট একমাত্র বাংলায় আছে, কোথাও নেই। চিলড্রেনদের ওপর নির্যাতন হলে আমরা 40টা করবো বলে ঠিক করেছি, তার মধ্যে 4টে আগে হয়ে গেছে, আরও 7টা আজকে ক্যাবিনেটে ক্লিয়ার হয়েছে, আরও 7টা আগামী দিন হচ্ছে। আর আমরা 45টা অলরেডি ফাস্ট ট্র্যাক মহিলা কোর্ট করেছি, মহিলারা যাতে চটপট বিচার পায়, শিশুরা যাতে নির্যাতিত হলে সঙ্গে সঙ্গে বিচার পায় তার জন্য পস্কো কোর্ট। আমরা হিউম্যান রাইটস কোর্ট 19টা করেছি বাংলায়, 88টা ফাস্ট ট্র্যাক কোর্ট আছে, এরকম অনেক আছে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ হয়েছে, আপনার সল্টলেকেও জমি দেওয়া হয়েছে অ্যানেক্স বিল্ডিং করবার জন্য হাইকোর্টে, অনেক কিছু করা হয়েছে। কোনো ক্ষেত্রেই কেউ বঞ্চিত নয়, বরঞ্চ বাংলা বঞ্চিত দিল্লির কাছে। এটাই আমাদের ভাবনা, চেতনা, এবং সবাই এটা দেখতে পাচ্ছেন। তা সত্ত্বেও বাংলা বুদ্ধির জন্য এগিয়ে যাচ্ছে, বাংলা বিদ্যার জন্য এগিয়ে যাচ্ছে, বাংলার মানুষের, বাংলার সংস্কৃতির জন্য বাংলা এগিয়ে যাচ্ছে, বাংলার শিল্প চেতনার জন্য এগিয়ে যাচ্ছে, বাংলার কৃষি ভাবনার জন্য এগিয়ে যাচ্ছে, বাংলার বিড়ি শিল্প থেকে শুরু করে, ডোকরা শিল্প থেকে শুরু করে, বালুচরি থেকে শুরু করে, জয়নগরের মোয়া থেকে শুরু করে, রসগোল্লা থেকে শুরু করে, ল্যাংচা থেকে শুরু করে, বিশ্ব বাংলা থেকে শুরু করে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে, নজরুল থেকে শুরু করে, গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, আশুতোষ মুখোপাধ্যায় থেকে শুরু করে, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে, সারদা মা থেকে শুরু করে, কোনো জায়গায় বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে, সব নাম বলতে গেলে প্রচুর নাম বলতে হয়। বাংলায় কিন্তু মনে রাখবেন বিশ্বের দরজায় বাংলাকে শুধু এস্টাবলিশ করেনি, বিশ্বকে মানবিকভাবে বাংলা যে সারা বিশ্বের ক্যাপিটাল, কালচারাল ক্যাপিটাল, এটাকে প্রতিষ্ঠা করেছে। এবং তাই বাংলার মাটি আমাদের কাজ করবার ইন্সপিরেশন। এই মাটি সৃষ্টি করে, এ মাটি সৃষ্টিকর্তা, এ মাটি স্রষ্টা, এ মাটি দ্রষ্টা, এবং মনে রাখবেন এ মাটি সকল কাজের দিশা। বাংলা এগিয়ে যাক, বাংলা ভালো থাকুক, জয় হিন্দ ভালো থাকুক, এবং জয় বাংলা ভালো থাকুক, এটা আমরা চাই। আর নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম বর্ষ উপলক্ষে আমরা প্রথম যেটা করতে যাচ্ছি, মাঝেরহাট ব্রিজ উদ্বোধন হবে 3 তারিখে বিকেল 5টায়, এবং মাঝেরহাট ব্রিজের নাম পাল্টে আমরা নাম রাখছি জয় হিন্দ ব্রিজ। আপনারা জানেন জয় হিন্দ আমাদের যত কলকাতায় কমিউনিটি সেন্টার আছে, কলকাতা কর্পোরেশনে সব কটার নাম দিয়েছি আমরা জয় হিন্দ। সুতরাং জয় হিন্দ স্লোগানটাকে আমরা এগিয়ে নিয়ে যাব নেতাজি সুভাষচন্দ্র বোসের চিন্তাধারা। ঠিক আছে, আর কিছু নেই তো? থ্যাংক ইউ।
এত প্রশ্ন থাকলে এই যেগুলো বললাম সেগুলো লেখা হবে কখন? কিছু তো আপনারা তো লেখানো, শুনুন আপনাদের কাছে আমি একটা কথা বলি, আপনারা এগুলো একটু দয়া করে দেখান ভালো করে, লোকে জানুক। আপনারা কিন্তু যতটা নেগেটিভ চিন্তাধারায়, নেগেটিভটা বেশি দেখান, পজিটিভটা দেখান না। প্লিজ দয়া করে পজিটিভটা দেখান, এতে মানুষ ভালো থাকে, সুস্থ থাকে। হ্যাঁ বলুন। দিদি, আপনি বললেন যে আমাদের রাজ্যে আমরা সবকিছুই করে দিয়েছি, কেউই বঞ্চিত না প্রত্যেকটা ক্ষেত্রে। অথচ গতকালই আপনি দেখেছেন যে প্রধানমন্ত্রী বাংলাকেই টার্গেট করেছেন বারাণসী থেকে এবং বলেছেন যে কেন্দ্রের যে প্রকল্পগুলো সেগুলো এই রাজ্যে ইমপ্লিমেন্টেড হচ্ছে না। প্লিজ যদি রিয়াকশন দেন। কেউ যদি পার্সোনালি পকেট থেকে কোনো চিরকুট বের করে বলে যে এটা আমার, তোমায় দিলাম, তোমাকে এটা করতে হবে, আমরা যে চলি কনস্টিটিউশন অনুযায়ী চলি। রাজ্য সরকার ইলেক্টেড গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট ইলেক্টেড গভর্নমেন্ট। রাজ্য সরকার ইমপ্লিমেন্টিং অথরিটি। যে প্রজেক্টগুলো অলরেডি রাজ্যে চলছে সেই প্রজেক্টগুলো আমি বিজেপির কথাই করব কেন? রাজ্যে তো অলরেডি চলছে, কোনটা করে না সেন্ট্রাল প্রজেক্ট? সেন্ট্রাল বরঞ্চ আমাদের কাছে যে টাকা তুলে নিয়ে যায় আমাদের দেয় না, কোনটা হয় না বলুন তো? সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেকটা এজেন্সি দিয়ে রোজ আমাদের ডিস্টার্ব করে, বাংলাকে ডিস্টার্ব করে, বঞ্চিত করে। কেন করবে? কোনটা হয় না? কোনটা হয় না? আমার স্বাস্থ্যসাথী 100%, 100 টাকায় 100 টাকা আমি দিই, 5 লাখ টাকা 5 লাখ টাকা আমি দিচ্ছি জনগণকে। তোমরা 40 টাকা দেবে আর 60 টাকা বলবে জনগণ দেবে। তোমার প্রজেক্ট কেন নেবে জনগণ? জনগণ বঞ্চিত হবে কেন? আমার কৃষকদের আমি পুরো শস্য বিমা ফ্রি। তোমরা কি করতে? আমি 80% টাকা দিতাম আর তুমি 20% দিতে, সেটাও আমাদের এখানকার তুলে টাকা নিয়ে যাওয়া, তোমাদের পকেটের টাকা নয়। আর তুমি কি করতে? চিঠি পাঠিয়ে বলতে করলো কে? বিজেপি সরকার। আবার কে? কেন হবে? আমি 100%-এর 100% টাকা দিই। শুনুন, যে খেতে দেয় না সেই কিন্তু আসল মা। আমি 80% জনগণের থেকে নিয়ে, রাজ্যের থেকে নিয়ে 20% দিয়ে আমি রাজা হয়ে গেলাম, এটা হয় না। আমি কৃষকদের থেকে 1 পয়সা নিই না শস্য বিমায়, মনে রাখবেন। 100 টাকায় 100 টাকা দিই। তো কোন প্রজেক্টটা ভালো? 80 টাকা দিতে হবে সেটা ভালো জনগণকে, না 100 টাকা জনগণ পাবে বিনা পয়সায় সেটা ভালো? 5 লাখ টাকায় আয়ুষ্মানের নামে কিছু লোক, 1.5 কোটি, আমার এখানে 10 কোটি লোক, আমি 10 কোটিকে স্বাস্থ্যসাথী দিচ্ছি। যারা হেলথ ডিপার্টমেন্ট আছে তাদের তো অলরেডি প্রোগ্রাম আছে, আপনাদের মা বই টাবই, আপনারা যে কোনো একটা অপশান নিতেই পারে। আর ওদেরটা কি? উনি 60 দেবেন আর 40 দেবে কে? জনগণ। তা আমি স্বাস্থ্যসাথীতে যখন 100% দিচ্ছি, আমি ওটা নেব কেন? 40% টাকা আমি আবার কেন দেবো? এবং কজনের জন্য? শুধু বিজেপির কয়েকটা ক্যাডার পাবে সেই জন্য? আর কৃষক বন্ধু 3টে স্কিম নিয়ে ওরা বলে, কৃষক বন্ধু 5,000 টাকা করে মাসে আমরা দিই। কৃষকদের জমির খাজনা আমরা নিই না। কৃষকদের আমরা ধান দিন চেক নিন, আমরা করি ডাইরেক্ট ধান প্রকিউরমেন্ট করি। কৃষক বন্ধু একটা কেউ মারা গেলে 18 থেকে 60 বছর আমরা 2 লাখ টাকা করে দিই। আমরা সিড থেকে শুরু করে সব ব্যাপারে তাদের সাহায্য করি এবং 5,000 টাকা করে আমরা বছরে দুবার দিই, 2,500 টাকা করে। কোনো জমি ভেসে গেলে, কোনো বন্যা হলে, হলে সব কিছুতে আমরা দিই। আর ওনাদেরটা কি? আর আমাদেরটা হচ্ছে 1 কাঠা জমি থাকলেও পাবে। আমাদের বাংলা গরিব, মাথায় রাখবেন। বাংলা গরিব থেকেই আজকে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে গেছে। বাংলা ক্যান চ্যালেঞ্জ এনিবডি। ওরা কাদের দেয়? ওরা দেয় কিছু যোদ্ধা শ্রেণীর লোক যার অনেক আছে, তাদের কয়েকজনকে পাইয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা ডিসক্রিমিনেট করি না। যার 2 কাঠা জমি সেও পাবে, সে 1,500 পাবে। যার 1 একর জমি সে 5,000 পাবে। আমরা কিন্তু কাউকে বঞ্চিত করি না। আর ওদেরটা 2 একর জমি যারা আছে কয়েকজন পাবে। এবং সেটাও আমি চিঠি লিখেছি, বারবার আপনাদের এক কথা যেন বলতে না হয়, প্লিজ। ইফ নেসেসারি ইউ ক্যান আস্ক দ্য লেটার ফ্রম দ্য ডিপার্টমেন্ট। আমি চিঠি লিখে বলেই দিয়েছি যে তোমরা টাকাটা পাঠাও, আমরা সঙ্গে সঙ্গে পৌঁছে দেবো। যে সিস্টেমে আমরা আমাদের 5,000 টাকা কৃষককে দিই, সেই সিস্টেমে তোমাদের যে কজনই থাকুক, আমরা সেই সিস্টেমেই পাঠিয়ে দেবো ব্যাংকের থ্রুতে। ডাইরেক্ট পাবে তো। আমার পার্টি থেকে তো আমি দেবো না টাকাটা, গভর্নমেন্টের কোষ থেকে আমি ডাইরেক্ট দেবো। আজকে আমরা ভালো কাজ করছি বলেই বড্ড হিংসে, তাই এখানে ওখানে তাকে দিয়ে এজেন্সি লাগিয়ে গভর্নমেন্টের বদনাম করার চেষ্টা করছেন। আমি আজও চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলা গুজরাট নয়, বাংলা উত্তরপ্রদেশ নয়, বাংলা বাংলায়, এটা মাথায় রাখবেন। বাংলা অনেকের থেকে সত্য তথ্য, বাংলা অনেক বেশি
নির্ভরশীল মানুষের কাছে। বহিরাগত কয়েকটা গুন্ডাকে নিয়ে এসে আর পকেট থেকে চিরকুট বের করে দিয়ে আমি এটা বলছি এটা করতে হবে, না হলে জেলে নিয়ে যাব, এটা কোনো স্বাধীন দেশে হতে পারে না, এটা কোনো গণতান্ত্রিক দেশে চলে না, কোনো সাংবিধানিক কোনো ফেডারেল সেট আপটাকে টোটাল বুলডোজ করে দেওয়া চলে না। যে কোনো প্রজেক্ট করলে আগে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেটকে কনসাল্ট করতো, একটা প্ল্যানিং কমিশন ছিল। আজকে কোনো প্রজেক্ট কনসাল্ট করা হয় না, জাস্ট পকেট থেকে একটা চিরকুট বের করে দিয়ে বলছে কাল থেকে তুমি এটা করবে। টাকাটা কোথা থেকে আসবে একবার জিজ্ঞেস করে? কোভিডে কত দিয়েছে? খরচা করেছি 5,000 কোটি টাকার মতো, সম্ভবত দিয়েছে মাত্র 191 কোটি টাকা। আমফানে কত দিয়েছে? এসে ঘুরে বলে গেল টাকা দেবো। কি দিয়েছে? অ্যাডভান্স দিয়েছে 1,000 কোটি টাকা, যেটা আমরা পাই অ্যাডভান্স থেকে কেটে নেবে। যার কোনো দেবার ক্ষমতা নেই সে এজেন্সি লাগিয়ে বড় বড় কথা বলে। ইলেকশনের আগে এরকম অনেক এজেন্সি লাগাবে, অনেককে জেলে পুরবে, অনেককে ভরবে, অনেক মিথ্যে কথা বলবে, অনেক বদনাম করবে। আমি একটা কথা বলে দিতে পারি, শুনুন, আমি এই গভর্নমেন্টের পয়সায় 1 পয়সার চাও খাই না। এসব কথা বলবার আগে বারবার করে বলি, চিন্তা করে দেখবেন বাংলার মানুষ কিভাবে নেবে। আমি পার্লামেন্টের পেনশনও নিই না, আপনারা কোনোদিনও লোককে জানতে দেন না। আমি 1 লক্ষ টাকা করে পেনশন পাই প্রতি মাসে। এই গত 5 বছর 6 বছর আমি 1 পয়সা পেনশন নিইনি। আমি অ্যাসেম্বলিতে কিছু না হলেও আমি 1 লাখ টাকা করে মাইনে পেতে পারি, মাইনে সহ যা যা আছে। আমি 1 পয়সা নিই না। মনে রাখবেন, আমি গভর্নমেন্টের পয়সায় কোনো সার্কিট হাউসে গেলেও থাকি না, আমি পে করি, নিজের পে। যদি বলেন কোথার থেকে করেন, আমি বই লিখি, আমি গানের সিডি বানাই, তার থেকে যেটুকু পাই তার থেকে করি, তাতে আমার চলে যায়। আমি একা মানুষ, আমার সবটাই জনগণের। তাই এসব বলে আমি একটু আঁকি, এত হিংসা কেন আমি এঁকেছি, কেন আমি টাকা দিয়েছি? সে টাকা তো চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে গেছে, গভর্নরস রিলিফ ফান্ডে। আর আমার পার্টিকে আমি যদি কিছু দিয়ে সাহায্য করি তো আপনাদের আপত্তির কি আছে? আপনারা তো হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকার হিসেব নেই। আজকে আমফানের 25,000 টাকা নিয়ে কোয়েশ্চেন তুলছেন, তাও দিয়ে দেওয়া হয়েছে সবাইকে। সিপিএমের তো লজ্জা থাকা উচিত। সবচেয়ে বড় বিজেপির সবচেয়ে বড় সর্দার হচ্ছে আজকে সিপিএম, লজ্জা থাকা উচিত। বামপন্থী বন্ধুরা, আমি আপনাদের সম্মান জানিয়ে বলছি, এই সিপিএমকে আপনারা চেনেন না। এদের মতো এত নির্লজ্জ সিপিএম এমনকি বুদ্ধবাবু জ্যোতিবাবুরাও ছিলেন না। আই এম সরি টু সে। কাজেই আপনাদের বলি, আমফানের 25,000 টাকা নিয়ে তোমার চোখে পড়ছে? আর যখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পিএম কেয়ারসে, সেটা কোথায় যাচ্ছে? কটা অডিট হচ্ছে বন্ধু? কেন অডিট হবে না? আইন কেন দুরকম হবে? আমি কোনো কোর্টের কথা বলছি না, আমি জনগণ হিসেবে বলছি। আমার বেলায় আমি খারাপ, কারণ এরা গরিব। কেউ 1,000 2,000 টাকা নিয়েছে, সেটাও ফিরিয়ে দিয়েছে, যদি কেউ নিয়ে থাকে। আমরা আবার রিভিউ করেছি, ফিরিয়ে দিয়েছি। তুমি গভর্নমেন্টের কথা শুনলে না, গভর্নমেন্টের কথা বললো না, তুমি সেন্ট্রাল থেকে ইনস্ট্রাকশন দিয়ে এসব করাচ্ছ। কি করাচ্ছ? বদনাম করবার জন্য। আর তোমার পিএম কেয়ারে কত লক্ষ কোটি টাকা জমা হয়েছে আজ পর্যন্ত কেউ জানতে পেরেছে? আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করছি, মিডিয়া জানিয়েছেন, জানাবার ক্ষমতা আপনাদের আছে? কি দিয়েছে কোভিডে প্রাইম মিনিস্টারের ডিপার্টমেন্ট থেকে বা হেলথ ডিপার্টমেন্ট থেকে? কয়েকটা ভেন্টিলেটার, তাও কেউ, আমেরিকা তো দিয়েছে কিছু ভেন্টিলেটার সাহায্য, কারণ এরা হাইড্রো অক্সাইড ক্লোরোকুইন দিয়েছিল তার পরিবর্তে। কি দিয়েছো? কি দিয়েছো? দেওয়ার ক্ষমতা নেই, ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। প্রস্তুত থাকো, আগামী দিন মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে উত্তর দেবে। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি বাংলার মানুষ ছাড়বে না। যতই বদনাম করার চেষ্টা করো, যতই জেলে ভরার চেষ্টা করো, আর যতই এজেন্সিকে কাজে লাগিয়ে বলো এইটা করতে হবে, ওইটা করতে হবে। আমি কোনোদিন দেখিনি, আপনারা তো জানেন সাংবাদিক বন্ধুরা, একটা চ্যানেলের কে হেড হবে সেটাও ঠিক করে দিচ্ছে পিএমের ডিপার্টমেন্ট থেকে, নয় হোম ডিপার্টমেন্ট থেকে। একটা চ্যানেলে কে এডিটর হবে সেটাও ঠিক করে দিচ্ছে। একটা মিডিয়া থেকে চাকরি করবে সেটাও ঠিক করে দিচ্ছে। बीजेपी पार्टी ऑफिस থেকে रोज সকালবেলায় বলে দেওয়া হচ্ছে ये लाइन टीवी में जाएगा, ये लाइन नहीं जाएगा, इसको छोड़ के और कुछ नहीं जाएगा, जो बीजेपी कहेगा वही होगा। এটা কি দেশটা কি মগের মুলুক হয়ে গেছে নাকি? বাংলাকে তো টার্গেট করবে, বাংলার ইলেকশন আসছে না। শুনুন, আমি গুজরাটি ভাষায় আমি জানি, আমি কথা বলতে পারি, আর গুজরাটে গিয়ে আমি ভাষণ দেবো, আমি গুজরাটি ভাষা লিখে নেবো আমার ভাষায়,
আমি সেটা পরে বক্তৃতা দেবো। আমি ভিয়েতনামি ভাষা জানি, ইয়েস, আমি যখন ভিয়েতনামে গিয়েছিলাম ভিয়েতনামি শিখেছিলাম। আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কিছু জানি, কারণ আমি রাশিয়ায় 3 বার গেছি, আমি শিখেছি একটু। আমি নাগামিজ জানি, কারণ আমি নাগাল্যান্ডে অনেকদিন কাজ করেছি। আমি মণিপুরি ল্যাঙ্গুয়েজ জানি, আমি আসামি ল্যাঙ্গুয়েজ জানি, আমি ওড়িয়া ল্যাঙ্গুয়েজ জানি, আমি পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ জানি, আমি মারাঠা ল্যাঙ্গুয়েজ জানি, আমি বাংলা ল্যাঙ্গুয়েজ জানি, আমি হিন্দি জানি, আমি উর্দু জানি, আমি গোর্খা জানি, আমি নেপালি জানি। তাই বলে এটা নিয়ে আমি কখনো গর্ব করি না, বরঞ্চ আমি গর্ব করি যদি তাদের কথা একটু বলতে পারি। এর জন্য পাবলিসিটি করার দরকার নেই। আমি যে কোনো রাজ্যে গেলে ফার্স্ট সেই রাজ্যের ভাষাতেই কথা বলি। সুতরাং এসব নাটক ড্রামা অনেক হয়েছে। টেলিপ্রিন্টারে প্রম্পটার নিয়ে, টেলিপ্রম্পটার, আপনি বুঝতে পারবেন না আপনার চোখের সামনে কি আছে, কি দেখে আমি রিডিং বলে যাচ্ছেন, পুরো কেউ দেখতে পাবে না। যারা জানে তারা জানে। টেলিপ্রম্পটারে বক্তৃতা দেওয়া, এটা আমেরিকায় হয়েছে অনেক দিন আগে, ইউকেতে হয়েছে, এবার তো ইন্ডিয়াতে আমরা এসবই দেখতে পাচ্ছি। কাজে এসব আমাকে বলবেন না যে কেউ একটা বক্তৃতা দিতে গেল, তার 2টো কাগজ উড়ে চলে গেল, তো ভাষণও উড়ে চলে গেল। এটা অন্তর থেকে বলতে হয়। করবেন নাকি চ্যালেঞ্জ কেউ? যে কোনো রাজ্যের যে কোনো ভাষা, যে ভাষাগুলো আমি আপনাদের বললাম, ইয়েস আই নো এ লিটল বিট। আমরা কেউ বিদ্যা বুদ্ধি নিয়ে এখানে আসিনি, আমরা খুব গরিব ঘর থেকে জন্ম নিয়ে এখানে এসেছি, সাধারণ ঘর থেকে, মাটির ঘর থেকে, এবং সেটা নিয়ে আমি গর্ব করি। তাতে বাবা মা যতটুকু শেখাতে পেরেছেন, টিচাররা যতটুকু শেখাতে পেরেছেন, তাই দিয়েই আজ পথ চলছে। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্য, অন্য কিছু নয়। আর এদের প্রাপ্য হচ্ছে মিথ্যে কথা বলা, গার্বেজ অব লাইজ, গার্বেজ অব লাইজ, এ পলিটিক্যাল পার্টি। এসব আমাদের সাথে এটা করে পারবেন না আপনারা। যত এজেন্সি পারেন নিয়ে আসুন, যত ফোর্স আছে নিয়ে আসুন। কেন পারবেন না বলুন তো? কারণ উই স্টার্টেড আওয়ার কেরিয়ার ফ্রম দ্য স্টুডেন্ট লাইফ, অ্যান্ড স্ট্রাগল ইজ আওয়ার এক্সিস্টেন্স। Struggle is existence. Nobody can survive without struggle. Without struggle, we cannot go ahead. And struggle is the pillar of our fighting energy. And that we will continue. Thank you. The farmer situation is হ্যাঁ ঠিক আছে, বলে ছেড়ে দিন, একদিন একটা ফার্মারটা বলে দিন। ও আবার লোক এসে গেছে, 1 সেকেন্ড। ইয়েস, জাস্ট 1 মিনিট, বিকজ আমি 4টায় একজনকে বসিয়ে রেখেছি 4:45 থেকে। বলো। আই থিঙ্ক তমাল জিজ্ঞেস করছিলে। ইজ ইট তমালস ভয়েস? ফার্মার্স? তমাল বলো। ওই জিজ্ঞেস করছিল আমার মনে হয়। পাওয়া যাচ্ছে না? হ্যাঁ তমাল জিজ্ঞেস করো, 1 মিনিট, একদম টাইম নেই। মাইক্রোফোনটা অন করে তোমরা ফার্মার ইস্যুটা জিজ্ঞেস করছিলে, জিজ্ঞেস করো। শুনতে পাচ্ছি না তো। দিদি শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, বলো চটপট ভাই, চটপট বলো, আমার প্রোগ্রাম দেওয়া আছে লোককে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Didi, the farmer situation continues to be very critical. Even before talks could happen, yesterday Prime Minister said that the farmers' bill is in the interest of farmers, which in a way reflects BJP's arrogance. Do you think they are in a mood to solve the crisis? That's one. And also international community. We have seen Prime Minister of Canada also reacting. International community has also reacted on the crisis. Is it embarrassment for Indian Union government? First, let me tell you that I cannot comment about the foreign countries because
it won't look nice because always I have to speak for my motherland. But whatever I have seen for this farmers bill, this is unjustified, this is unconstitutional, this is totally bulldozed to the farmers. फार्मर्स के लिए एक सबसे ज़्यादा एक खतरा का चीज़ है कि फार्मर्स को भी जितना भी हक है उसको छीन लिया है. अभी फार्मर्स कहाँ जाएंगे? अगर स्टेट गवर्नमेंट से भी आप पूछो तो आज आलू का भाव कितना हुआ, आने वाला दिन क्या होगा? अभी तो तब तो हम थोड़ा रख दिया था, हम 25 रुपया में बेच रहा है हमारा स्टेट से, लेकिन आलू प्याज सब सेंट्रल गवर्नमेंट हाथ में ले लिया. अगर सब ले लिया तो आने वाला दिन लोगों को आलू नहीं मिलेगा, प्याज नहीं मिलेगा, खेती का धान भी लूट के लेके चला जाएंगे. कोई जोतदार आएंगे, कोई लुटेरा आएगा लेके चला जाएंगे. बीजेपी क्यों ऐसा कर रहा है? बीजेपी देश को क्यों नहीं देख रहा है? देश का इकोनॉमी क्यों डेवलप नहीं कर रहा है? कोविड का वैक्सीन लेके जल्दी से जल्दी वैक्सीन लोगों को क्यों नहीं पहुंचाया? क्यों फार्मर्स के ऊपर में इतना अत्याचार करते हैं? ये क्यों फार्मर्स का बातों पे, चाहे फार्मर्स हो चाहे हॉकर्स हो, सब उसका पॉकेट से स्लिप निकालता है. पार्टी ने जो तैयार कर देता है स्टेट को बोलता है आपको एक करना पड़ेगा. क्या स्टेट दे आर बिहेविंग, स्टेट गवर्नमेंट जस्ट लाइक ए बॉन्डेड लेबर? डू यू थिंक दैट वी आर द बॉन्डेड लेबर? हम लोगों के साथ ऐसा क्यों जास्ती कर रहा है? फार्मर्स का इशू में कोई पॉलिटिकल पार्टी सपोर्ट नहीं किया है बीजेपी छोड़ के. क्यों उन्होंने किया है? हॉकर्स का इशू, हमारा हॉकर्स स्कीम है, हम क्यों उसका बात सुनेगा? हमारा किसान के लिए एक स्कीम है, हम क्यों उसका बात सुनेगा? हमारा किसान अच्छा रहे हम चाहते हैं. हमारा किसान को जोर जबरदस्ती होना नहीं चाहिए. अगर ये होगा तो देश में आपको सोचना है कि आने वाला दिन क्या आ रहा है. ये 300 मेंबर लेके जो हॉक उन्होंने दिखा रहा है ये ठीक नहीं है. राजीव जी का टाइम में हम एमपी थे, हमने देखा 400 एमपी था राजीव जी का, कोई कुछ नहीं बोलने सकते थे. लेकिन राजीव जी भी ऐसा काम कभी नहीं किया है. उन्होंने तो जनता का बात सुना है, लेकिन उनका खिलाफ में जो भी मर्जी कहा था. इंदिरा जी का खिलाफ में क्या नहीं बोला था, सबको खिलाफ में लोग कहा था. और उन्होंने जब पावर में नहीं था तब क्या बोला था, आज जब पावर में है क्या बोल रहा है. जस्ट इसको कंपेयर कर लीजिए. अगर अटल जी आज जिंदा रहता तो इसको सपोर्ट करते? अगर जो लोग बीजेपी का पहले से है, परंपरा बीजेपी का है, वो लोग इसको सपोर्ट करते? कोई सपोर्ट नहीं करते. फार्मर्स का बात फार्मर्स के ऊपर छोड़ दो ना, इसको इंटरफेरेंस करने का जरूरत क्या है? सब कुछ लूटने के लिए और क्या चाहिए? देश का होम मिनिस्टर देश को बॉर्डर नहीं संभालता है, पॉलिटिक्स करते हैं सबको लेके. म्यूनिसिपल इलेक्शन में भी कैंपेन करते हैं. म्यूनिसिपैलिटी करेंगे तो उसको म्यूनिसिपैलिटी कमिश्नर बना दीजिए. अगर म्यूनिसिपैलिटी करना चाहिए तो म्यूनिसिपैलिटी का कमिश्नर बना दीजिए. अगर उसको स्टेट करने अच्छा आता है तो चीफ मिनिस्टर बना दीजिए. और अगर देश का होम मिनिस्टर बनने चाहते हैं तो देश को होम मिनिस्टर बना दीजिए. और प्राइम मिनिस्टर, प्लीज सी, यू आर द प्राइम मिनिस्टर ऑफ दिस कंट्री, वी रेस्पेक्ट योर चेयर. प्लीज मेंटेन, प्लीज ट्राई टू मेंटेन दैट. डोंट accuse and abuse us every day. Bengal, please don't forget, there was a slogan earlier, what Bengal thinks today, India thinks tomorrow. Bengal was always in the forefront of the आज़ादी का मूवमेंट. चाहे रेनेसा, चाहे अच्छा काम, चाहे संस्कृति, चाहे हम पूरा देश का साथ में है. जब कोई राज्यों ने एक बात नहीं कह सकता है डर के मरे, हम बंगाल चुपचाप नहीं रहते हैं. ये हमारा आदत है. बंगाल हॉट चीज़ में बांग्ला का बात कहते हैं. और बंगाल इज द ओनली स्टेट वेयर हिंदू, मुस्लिम, सिख, ईसाई, बिहार, राजस्थान, गुजरात, मराठा, पंजाब, सिंधु सब एक साथ में रहते हैं. हमारा कोई फर्क नहीं है. सो मैंने जो आपको बोलना था बोल दिया. थैंक यू सो मच. Like a bird on a tree.